ছাত্র জনতার আন্দোলনকে বিশ্বমঞ্চে তুলে ধরলেন ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশের সাথে থাকার আহ্বান। সংস্কার কাজ দ্রুত শেষ করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার দাবি মির্জা ফখরুলের। দেশের বাজারের চেয়ে কম দামে ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ, ক্ষুব্ধ সাধারণ মানুষ। শাহজালালের থার্ড টার্মিনাল চালু হতে লাগবে 6 মাস, নির্মাণ শেষ না করেই উদ্বোধন প্রতারণা। বিতর্কে ভরা সাকিবের ক্যারিয়ার, অবসরের ঘোষণাই নেই তেমন প্রতিক্রিয়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনা, বললেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে বিশ্ব সম্প্রদায়ের কাছে মনসুন অভ্যুত্থান নামে পরিচয় করিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশের এই মনসুন অভ্যুত্থান আগামী দিনে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে বিশ্বকে প্রেরণা যোগাবে। বাংলাদেশের সাথে বিশ্ব সম্প্রদায়কে নতুনভাবে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান ডক্টর ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণে বিশ্বের বৈষম্য ও অসমতা অবসানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। একজন নোবেলজয়ী অর্থনীতিবিদের একটি দেশের প্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ। স্বাভাবিকভাবেই বিশ্ববাসীর চোখ এই ডায়াসের দিকে। The Assembly will now hear an address by His Excellency Mohammed Yunus. নির্দিষ্ট সময়ে মঞ্চে এলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলায় বক্তব্যের শুরুতেই ছাত্র জনতার অভ্যুত্থান প্রসঙ্গ এবং জনগণের জন্য করণীয় জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য। বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও সাইবার ডোমেইন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের মতো জলবায়ুর ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগ এবং সেই সাথে আহ্বান জানান বৈশ্বিক যুদ্ধ বন্ধের। জলবায়ু সংকটের মোকাবেলা এবং বৈশ্বিক অর্থনীতি সুসংহতকরণে আমাদের যুগপথভাবে কাজ করতে হবে। বিশ্ব সম্প্রদায় এখন কার্বন মুক্ত পৃথিবী গড়ে তুলতে মনোযোগী হচ্ছে। বিশ্বের অধিকাংশ মানুষকে এই ধরনের পরিবর্তনের সুফলভোগী করতে হলে নেট জিরো পৃথিবীর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগী। বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। রোহিঙ্গা পুনর্বাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকার আশা প্রধান উপদেষ্টার। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে, তার পথ সুগম করা অত্যন্ত দরকার। সবশেষে নারী পুরুষের সমান সুযোগ এবং ক্ষমতায়ন নিশ্চিতে গুরুত্বের পাশাপাশি প্রধান উপদেষ্টার নিশ্চয়তার বার্তা, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ তার ভূমিকা সঠিকভাবেই পালন করবে। এবছর আমরা জাতিসংঘের সাথে বাংলাদেশের অংশীদারিত্বের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। গত 50 বছর ছিল আমাদের জন্য একটা পারস্পরিক শিক্ষণীয় সম্মিলিত যাত্রা। আজ এই মহান সমাবেশে
আপনাদের উপস্থিতিতে শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সবাইকে শুভেচ্ছা। দর্শক, জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে কথা বলতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের মনমাথ ইউনিভার্সিটির ডিন ও অধ্যাপক এম গোলাম মাতবর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জনাব গোলাম মাতবর, আপনাকে স্বাগত 21 রাতের সংবাদে। ছাত্র জনতার অভ্যুত্থানের বিষয়ে বিশ্ববাসীর কাছে বাংলায় তুলে ধরেছেন ডক্টর ইউনূস, পাশাপাশি বিশ্ব নেতাদের বাংলাদেশের সাথে থাকারও আহ্বান জানিয়েছেন। তার এই ভাষণ আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। আসলে দেখুন, ভাষণটা আমি বলবো যে সে এখানে ন্যাশনাল ইস্যুগুলো তুলে ধরেছেন তার জাতিসংঘের ভাষণে। আমরা জানি 79th দ্য জেনারেল অ্যাসেম্বলি এটা, এবং আরো আমি যেটা বলবো যে শুধু বাংলাদেশের ইস্যুটা না, যেটা আসলে যে সরকার প্রধান হিসেবে এটা তার দায়িত্ব বাংলাদেশ গভর্নমেন্টকে প্রেজেন্ট করা, অলসো দ্য গ্লোবাল ইস্যুস, এবং যেটা আমার খুব ভালো লাগলো আঞ্চলিক ইস্যুস, এবং বাংলাদেশে বিশেষ করে রোহিঙ্গা সমস্যাটাকে তুলে ধরেছেন এবং বাংলাদেশে বলেছেন এটা দেখুন আপনি সে এত পজিটিভ ওয়েতে জিনিসটাকে প্রেজেন্ট করেছেন যে বাংলাদেশের গণ অভ্যুত্থানটা বললো যে উই হ্যাভ লার্নড এ লট ফ্রম লাস্ট 15 years irrespective of blaming anyone. That's a really wonderful thing. I think Professor Mohammad Yunus actually presented in his the speech. And also আমি বলবো যে স্টুডেন্টদের যে ইনিশিয়েটিভটা সেটাও তুলে ধরেছেন যে this was organized by the student. And also I think আমার মনে হয় যে he has given also some kind of roadmap what we are looking ahead. এবং আরেকটা ভালো লাগলো আমার কাছে যেটা সে gender issues is a serious issues for Bangladesh. Still in 21st century, আমরা জানি যে gender equity and equality is still not happening not only in Bangladesh, it's in all over the world. Climate change এর ব্যাপারে সেই ইস্যুটা তুলে ধরেছেন। So these are like the issues not only actually we are confronting in Bangladesh, and also these are the issues we need to resolve, utilizing the regional powers, regional governments, and also the global. So I think I see this, his speech, যেটা স্পিচটা ডেলিভার করেছেন, it's a very comprehensive speech, and within a very shortest possible time, I think he has presented our issues to the global front. এবং globally আমি মনে করি Professor Mohammad Yunus is a brand name. He's a visionary of the global world, not only in the Bangladesh or the region. And he's not a person that you need to actually introduce. He's a person, he's a global brand ambassador or visionary. So he has drawn his insights also from all these issues that he has been actually experiencing throughout his professional career. এবং আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে সে present the issues, approach the issues from the grassroots. নিশ্চয়ই একেবারেই তিনি খুব রুট লেভেল থেকে আসলে কথাগুলো বলেছে। আমি যদি আপনার কাছে আরেকটু ছোট করে জানতে চাই যে বিশ্ব নেতারা ডক্টর ইউনূসের ভাষণকে কিভাবে দেখছেন, আপনার কি মনে হচ্ছে? আসলে আমার মনে হয় you will see like even tomorrow there will be a lot of even right after maybe the version আমরা জানি there will be a lot of implication and people going to actually connect and reconnect with his past experiences and his actually contribution for the global world. You will see that there are a lot of positive the things will come out of it. Global leaders আমরা জানি already he has met minimum I think close to 20 the leaders in a bilateral or in a very more personal level. Some of them he could not actually go for a bilateral meeting, but Amajani 20 I would say at least they already praised his initiative, and the Clinton Global Initiative they presented him also. So the good thing is that for Bangladesh it's this is not a person that you need to introduce and present to the United Nations General Assembly. He is already a known face, and he is already the one who is contributing for the whole global world. That's what I think. তিনি নিজেই একটা ধারণা, নিজে একটা বিশ্বাস, এবং তার এই পজিটিভ চিন্তা ভাবনা নিঃসন্দেহে আমাদেরকে ভালোর দিকটাই নিয়ে যাবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, ভালো থাকবেন। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মনমাথ ইউনিভার্সিটির ডিন অধ্যাপক এম গোলাম মাতবর।
কথা বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের ভাষণ নিয়ে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সংস্কার কাজ দ্রুত শেষ করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, বরং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে অভিযোগ করেন তিনি। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়কে সঙ্গে নিয়ে ওমর ফাহিমের রিপোর্ট। সাবেক বিএনপি নেতা হান্নান শাহের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা। এ সময় বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করা এবং বিএনপির 1000 কর্মীকে গুমের অভিযোগ এনে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল। যত মামলা আছে আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্র করছে। সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। এই দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা আমরা বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। পূজার ব্যাপারেও আপনাদেরকে আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায় পূজার যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। অন্যদিকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে মহাখালীর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মিলনায়তনে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে সরকারি সেক্টরে উন্নয়নের উপর জোর দেন তিনি। যারা হাজার হাজার টাকা দিয়ে মশারি কিনছে, যারা হাজার হাজার টাকা দিয়ে মাস্ক কিনছে, প্রত্যেকটা লোক যার যার চেয়ারে বসে আছে, তাদেরকে ইমিডিয়েটলি ওখান থেকে যদি রিমুভ না করা হয় তাহলে এই স্বাস্থ্য সেক্টরে কিন্তু সংস্কারের জন্য সরকারের যে উদ্যোগ সেটি ভেস্তে যাবে। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বাজারের চেয়ে কম দামে ভারতে রপ্তানি করা হচ্ছে ইলিশ। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। রপ্তানিতে প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিতে শুল্ক আরোপের পরামর্শ অর্থনীতিবিদদের। মেহেদী হাসানের রিপোর্ট। ইলিশের দাম সাধারণের নাগালে রাখতে এবছর রপ্তানি না করার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে শেষ পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে 2420 টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেয়া হয়। আর তার প্রভাব পড়েছে ঢাকার বাজারে। আমরা দেশি মানুষ খেতে পারছি না, কিন্তু বিদেশে আমাদের চেয়ে অনেক কম দামে যাচ্ছে, অথচ আমাদের হাত হয়ে যাচ্ছে ইলিশ। মাছ নদীতে এমনি কম বিদায় আমরা মাছ দামে কম কিনতে পারতেছি না। আজকে যেমন মাছ নিতে আছে, ভারতে মাছ নিতে আছে, তো এই ক্ষেত্রে দ্রুত প্রভাব পড়বেই। বৃহস্পতিবার বেনাপুল বন্দর দিয়ে 7 ট্রাকে করে সেই ইলিশের প্রথম চালান গেছে কলকাতায়। দেশের বাজারে যে ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 2000 টাকা কেজিতে, সেই একই ইলিশ ভারতে রপ্তানি হয়েছে 1180 টাকায়, যা কলকাতার বাজারে বিক্রি হয়েছে 1400 থেকে 1800 টাকায়। ইলিশের দিকে একটু তাকাতে ভয় লাগে। তবে রপ্তানিকারকরা বলছেন সরাসরি পাইকারি বাজার থেকে কেনায় তাদের দাম কম পড়েছে। $10 দিচ্ছে ঠিকই, এইখানে বড় মাছটা খুব কম যাচ্ছে, ছোট মাছটা বেশি যাচ্ছে। 700 গ্রাম 600 গ্রাম এই মালটা আমাদের বাংলাদেশে বর্তমান 800-900 টাকা দাম আছে। এটা মিক্সার করে কিছু বড় দিয়ে কিছু ছোট দিয়ে মিক্সার করে মালগুলো পাঠাচ্ছি। গত বছর $12 দরে রপ্তানি হলেও এবছর কেন $10 রপ্তানি, প্রশ্ন অর্থনীতিবিদদেরও। কম্পিটিটিভ প্রাইস হয়নি, গত বছর চেয়েও কম। তৃতীয় কথা হচ্ছে যে যেহেতু এটাতে আমাদের একটা জিআই পণ্য এবং এটি উৎপাদনের দিক থেকে বাংলাদেশ প্রথম, সব কিছু মিলে এটা কিন্তু রপ্তানির ক্ষেত্রে আমরা এটাতে আরও যত শুল্কটা আমরা আরও বাড়াই দিতে পারতাম। ভোক্তা পর্যন্ত ইলিশ পৌঁছানোর বাজার ব্যবস্থার কোথায় গলদ, তাও খুঁজে বের করার পরামর্শ এই অর্থনীতিবিদের। আরোপ করা যায়, চার্জ আরোপ করা যায়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, আর এই পরিকল্পনার বাধা দেয় জীবন নাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী। জেলে পাঠানোর পাশাপাশি সম্পদও কেড়ে নেয়ার চেষ্টা হয় বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। ফ্যাসিস্ট সরকার কখনোই সুস্থ সামাজিক নেতৃত্ব গড়ে উঠতে দিতে চায়নি। তারা নিজেদের উদ্দেশ্যকে দীর্ঘায়িত করতে হেলমেট বাহিনী তৈরি করে অবৈধ অস্ত্রের মাধ্যমে জনগণের উপর আক্রমণ করে গেছে, এমন মন্তব্যই করেছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী। 2013 সালে তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ঘটনায় ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা। তাজরিন গার্মেন্টস যখন অগ্নিসংযোগ হলো, সেখানে
সে অগ্নিকাণ্ডে 118 জন লোক পুড়ে মরল। আমাকে বলা হলো এই লাশগুলি গুম করে ফেলে। আমি এটা মেনে নিতে পারিনি। তার উপর শেখ হাসিনার আক্রোশের কথাও জানান তিনি। সেই ফ্যাসিস্ট সরকার ডক্টর ইউনূসের মতো মানুষের উপরেও তাদের ফ্যাসিস্ট চিন্তা চেতনার যে কর্মকাণ্ড সেটা দেখিয়েছে। এক পর্যায়ে তার উপর আক্রমণেরও চিন্তা করেছিল তারা। আমি সেটার বিনয়ের সাথে বলেছিলাম এটা ঠিক হবে না। উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, আমরা তার নিরাপত্তা নিশ্চিত করি এবং তা না হলে জাতি হিসেবে আমরা পুরা বিশ্বে সন্ত্রাস রাষ্ট্র হিসেবে পরিণত হব। এটা পছন্দ করেন নাই তৎকালীন প্রধানমন্ত্রী। মামলা করে হয়রানির কথাও বলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী। অত্যাচার করা হলো আমার বিরুদ্ধে যাতে তারা সাক্ষ্য দেয়, কিন্তু কেউ দেয়নি। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। উদ্বোধনের 1 বছর পরও যাত্রী সেবার প্রস্তুতি নিতে পারেনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে বিভিন্ন সংকট মোকাবেলা করে টার্মিনালটি চালু করতে প্রয়োজন অন্তত আরও 6 মাস। আর নির্মাণ কাজ শেষ না করেই এর উদ্বোধন করা যাত্রীদের সাথে প্রতারণা শামিল বলে মনে করছেন অনেকে। মানিক শিকদারের রিপোর্ট। বাংলাদেশের প্রধান গেটওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। নির্বাচনকে সামনে রেখে তড়িঘড়ি করে 2023 সালের 7 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ তখনও কাজের বাকি ছিল অনেকটাই। পরে জানানো হয় টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন হবে 2024 এপ্রিলের মধ্যে। তবে বাস্তবতা হলো 1 বছর পার হলেও এখনও অনিশ্চিত যাত্রী সেবার কাজ। এতে ক্ষুব্ধ যাত্রীরা। উদ্বোধনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তাদের। আমি শুনছি এটা নাকি উদ্বোধন হয়ে গেছে, জানি না এখন পর্যন্ত মানে কেন এটা চালু হইতেছে না। এটা তাড়াহুড়ার মাধ্যমে আগের বিগত সরকার করতে চেষ্টা করছে, মানুষকে দেখাইতে চাইতেছে যে আমরা করে ফেলছি, বাট আসলে না, কিছুই না। উদ্বোধন করার পরে বাইরের দেশে যেরকম মনে করেন যে সিস্টেম, বিভিন্ন রকম সিস্টেম, ওই সিস্টেম করে যদি এটা চালু করতে পারে তাহলে এইদিকে এটা না হলে চলবে। বেসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষ বেবিচক বলছে চলতি বছরের অক্টোবরে এটি চালুর সিদ্ধান্ত থাকলেও সম্ভব হচ্ছে না। টার্মিনাল আসলে যে উদ্বোধন করা হয়েছে সেই উদ্বোধনটা আসলে কার্যকরী কোনো উদ্বোধন ছিল না। মার্চে শেষ হওয়ার কথা হয়নি, অক্টোবরে শেষ হওয়ার কথা। অক্টোবরে ওনারা বলছে ফিজিক্যালি যে কাজটা হয়েছে, ফিজিক্যাল পার্টটা হয়তো হয়ে যাবে, বাট সব কিছু হবে না। অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন প্রায় 100%। তবে বাকি রয়ে গেছে বিভিন্ন যন্ত্রাংশ স্থাপন, সেই সাথে দক্ষ জনবল সংকট। যখন এই যে সামগ্রিকভাবে ইনফ্রাস্ট্রাকচার এবং সমস্ত ইকুইপমেন্টসগুলো ইন্টিগ্রেটেড হয়ে যাবে, ফাংশনস করবে, তখন কিন্তু ওরার টিমের কাজ শুরু হবে। তারা অপারেশনাল জিনিসটা রেডি করবে, তারপরে ট্রেনিং করবে, এয়ারপোর্ট ট্রান্সপোর্ট হ্যান্ড ওভার করবে। সো পুরো প্রসেসটা কিন্তু একটুখানি সময় লাগবে। কারণ এখনও দেখেন আমরা যারা এয়ারপোর্ট অপারেশন করবে 3rd টার্মিনাল, তাদের সাথে আমরা চুক্তি করতে পারিনি এখন পর্যন্ত। টার্মিনালটি অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার জন্য প্রয়োজন 5000 দক্ষ কর্মীর। 21,300 কোটি টাকার এ প্রকল্পের কাজ শুরু হয় 2019 সালের 28 ডিসেম্বর। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিরাপত্তা নিশ্চিত করে দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলার সুযোগ করে দেওয়া উচিত বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা। উপযুক্ত সময়ে ক্রিকেটকে সাকিব বিদায় বলেছেন বলেও মনে করেন তারা। মুমসাদ্দিন নুরির রিপোর্ট। সাকিব আল হাসান মাঠ ও মাঠের বাইরে যা করেছেন তাতেই হয়েছেন সংবাদের শিরোনাম। অবসরের বেলাও তাই। ক্রিকেটে মাশরাফির অনুপস্থিতি বহু পুরনো কথা। সাদা পোশাকে মাহমুদুল্লাহ নেই দীর্ঘদিন। তামিম ফিরবেন কিনা সেটাও অজানা। ছিলেন কেবল সাকিব আর মুশফিক। তবে সাকিব যে থাকছেন না সেটা নিশ্চিত করলেন সাকিব নিজেই। যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, তো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে। বাংলাদেশে ফিরে ভালো একটা স্বস্তিকর পরিস্থিতি পাবে না বলেই সে আমার মনে হয় সিদ্ধান্তটা নিয়েছে এবং আরও ক্রিকেট বোর্ড থেকে যে ধরনের একটা আশ্বাস চাচ্ছিল সেটা পাইনি, যে জন্য আমার মনে হয় যে হি থট ইট বেস্ট। মাঠে থেকে ক্রিকেটকে বিদায় বলা বাংলাদেশে এমন ঘটনা বেশ দুর্লভই বলা যায়। তবে সাকিব আছেন সেই সুযোগের অপেক্ষায়। নিরাপত্তা পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চান ক্যারিয়ারের শেষ টেস্ট। বিসিবিকে সেই প্রক্রিয়া অনুযায়ী আগানো উচিত বলে মনে করেন ক্রীড়া সাংবাদিক। নিজের দেশ, সেখানে তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত
হওয়ার মতো অবস্থা গঠন করেছে। আমি ফারুক ভাইয়ের এই কথা অবাক হয়ে যাচ্ছি। উনি তো যখন যদি সাকিবকে উনি টিমে রাখেন এবং সাকিব যদি টিমে থাকে, দলে থাকে, একাদশে থাকে, যদি উনি খেলার মতো ফিট থাকে এবং তাদের রাখা হয়, তাহলে অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা বিসিবি করতে হবে। বেশ কয়েকদিন ধরেই নানান ইনজুরি ভর করেছিল সাকিবের। বয়সটাও 37 ছুঁই। উপযুক্ত সময়েই সাকিব অবসর নিয়েছেন বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশের দল হিসেবে তো সে নো ডাউট অনেক ইউজফুল প্লেয়ার ছিল, ক্যাপ্টেনের খুব ইজি হয়ে যায় কি একটা কম স্পিনার নিয়ে খেলে আমার একটা মেন স্পিনার সাকিব, একটা কম মিডলের ব্যাটসম্যান নিয়ে খেলে আমার মেন ব্যাটসম্যান সাকিব। তো এটা অবশ্যই বাংলাদেশ দল তাকে মিস করবে। বাজে পারফরমেন্সের কারণে একের পর এক যখন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন, সেই সময়ই নিজের অবসরের কথা জানিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় এই পোস্টার বয়। মুমসাদ দিনুরি, 21 টেলিভিশন। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকারীদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। খুলনা সোনাডাঙ্গায় মহানগর জামায়াতের রোকন সম্মেলনে তিনি বলেন, সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সাথে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে। গণহত্যাকারীরা যেন রাজনীতিতে ফিরতে না পারে সে বিষয়ে সজাগ থাকারও আহ্বান জানান জামায়াতের আমির। একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। সারা দেশের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করে সংরক্ষণে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে মুন্সিগঞ্জে প্রত্নতত্ত্ব নিদর্শন পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। জানান, প্রত্নতত্ত্ব সম্পদের উপর এখন নজর দেওয়ার সময় এসেছে। ঘুরে দেখেন শহরের মোঘল আমলের প্রাচীন প্রত্নতত্ত্ব নিদর্শন ইদ্রাকপুর দুর্গ, পরে সদরের রাজা হরিশ্চন্দ্রের দিঘি, মীর কাদিম সেতু, বাবা আদম শাহী মসজিদ, টঙ্গিবাড়ি উপজেলার সোনারংজোড়া মঠ ও শ্রীনগরে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করেন। বিভিন্ন প্রত্নতত্ত্ব যে নিদর্শনগুলো রয়েছে সারা বাংলাদেশে ছড়ানো, এবং এটা এত রিচ বাংলাদেশি সব ব্যাপারে, যেমন এখানে ইদ্রাকপুর কেল্লা রয়েছে, নারায়ণগঞ্জে রয়েছে এ ধরনের 2টা কেল্লা। এই কেল্লাগুলোকে আমরা লালবাগ কেল্লা সহ এই কেল্লাগুলোকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি। তো আমার মনে হয়েছে এই ব্যাপারে আমাদের নজর দেওয়ার সময় এসেছে। আগামী 2 দিন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে। বৃষ্টিপাতের ধারাটি ক্রমান্বয়ে কমে যাবে, তীব্রতা কমে যাবে। তবে 30 তারিখের পর থেকে আবার একটি নতুন করে বৃষ্টিপাতের স্পেল শুরু হতে পারে। বায়ুর আর্দ্রতার সাথে বায়ুর তাপমাত্রার যে সম্পর্ক, একে বলা হয় হিউমিডিটি ইন্ডেক্স, তাতে গরমের অনুভূতির তীব্রতা বেশি বোঝা যাচ্ছে। পর্যটন খাত থেকে জিডিপিতে অবদান আরও বাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ উঠে এসেছে বিশ্ব পর্যটন দিবসের আয়োজনে। পাহাড়ে শান্ত ও নিরাপদ পরিবেশ পেলে দেশীয় আন্তর্জাতিক পর্যটক বাড়বে বলে বক্তারা বলেন। এতে বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হবে। মফির রহমানের রিপোর্ট। বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য এই র্যালির আয়োজন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পরে পর্যটন ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। মুখ্য আলোচক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, সুবিন্যস্ত ব্যবস্থাপনার মাধ্যমে ট্যুরিজম খাত জিডিপিতে আরও অবদান রাখতে পারে। নেপালে যে যায় আর এই যে পাহাড়, খুব একটা ভেরিয়েশন নাই, কিন্তু নেপালে যেটা আছে, এত আন্দোলনের মধ্যেও নেপালে পিস আছে। আমাদের এই পাহাড় এলাকায় মনে করেন কে কাকে ধরে নিয়ে গেলে আসবে না, জীবন তো একটাই, ওয়ান পিস ওয়ান টাইম। এই কারণে আমাদের পিস যে কত বড় জিনিস, এই 3টা ডিস্ট্রিক্টে যে সম্ভাবনা ছিল, এটা এখন একেবারে ম্রিয়মান। বিদেশি পর্যটক আসার ক্ষেত্রে ভিসা জটিলতা নিরসন সহ বিমানবন্দরে হয়রানি কমানোর তাগিদ উঠে আসে আলোচনায়। ইমিগ্রেশন পুলিশ এটা আরেকটা, মনে হয় যে মুখটা পোড়ায় রাখছে, কি আনছে না আমাকে দেন। আর যখন বিদেশ যাবেন বলে স্যারটা ডাকে, আপনার তো বাংলাদেশি টাকা বাইরে লাগবে না, আপনি তো কিছু রাখছেন, ওটা আমাকে দিয়ে দেন। এই কালচার থেকে পুলিশকে বেরিয়ে আসতে হবে।
পর্যটন মন্ত্রণালয়ের সচিব বলেন, ভবিষ্যতে এই খাতকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হবে, সংযুক্ত করা হবে দেশি বিদেশি অংশীজনকে। মন্ত্রণালয় সকলকে সম্পৃক্ত করা মন্ত্রণালয়ের জন্য সহজ। সকলের অংশীদারিত্বের ভিত্তিতে যখন কোনো কাজ হয়, এটা একটা গুড আউটপুট বের হয়ে আসে। পর্যটন মানুষের মনকে প্রফুল্ল রাখার পাশাপাশি আরও উদার হতে সহায়তা করে, এমনটা মনে করেন আলোচকেরা। ট্যুরিজমকে একেবারে মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। পর্যটনে অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। স্বাধীনতার 53 বছরে দেশে পর্যটকের সংখ্যা বেড়েছে বহুগুণ। তৈরি হয়েছে নতুন অনেক পর্যটন স্পট। এ খাতকে ঘিরে গড়ে উঠছে অবকাঠামো। তবুও পাশের দেশগুলোর তুলনায় এখনও পিছিয়ে দেশের পর্যটন শিল্প। তবে নতুন বাংলাদেশ বিনির্মাণে এ খাতকে এগিয়ে নিতে চায় সরকার। পবন আহমেদকে সাথে নিয়ে রাজীব জামানের রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশে আছে পাহাড় আর সবুজের ঘেরা নয়ন অভিরাম বিশাল পার্বত্য অঞ্চল, যেখানে মেঘের পরশ মেলে, কানে বাজে ঝর্ণার গান। ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন জাতিসংঘ স্বীকৃত বিশ্ব ঐতিহ্য। সবুজ শ্যামলে রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানা জীববৈচিত্র্যের বিপুল সমাহার। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন তো প্রকৃতির এক অনন্য উপহার। সাগরকন্যা, কুয়াকাটা, সিলেটের জাফলং, রাতারগুল সৌন্দর্যই বা কম কিসে। এক কথায় নৈসর্গিক সব সৌন্দর্যই ধারণ করছে বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার 53 বছরেও প্রত্যাশিত বিকাশ ঘটেনি পর্যটন শিল্পের। এই সরকার নানাভাবে অনেক কিছু সংস্কার করছে, দ্রুত সংস্কার করছে, আর থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট। কিন্তু সামহাউ ট্যুরিজমের পরে কিন্তু এখনো সরকার তেমন বেশি নজর দেয় নাই। এই সরকার যদি একটু ভালোভাবে ধরে, আগামী 5-7 বছরের মধ্যে গার্মেন্টস শিল্পের চেয়েও বেশি ইনকাম এই সেক্টর থেকে হবে, এটা আমরা নিশ্চিত। দেশের প্রায় 2000 স্পটে বছরে দেশি বিদেশি প্রায় 1 কোটি পর্যটক আসেন। দেশের মোট জিডিপিতে এ খাতের অংশীদারিত্ব প্রায় 4%। কর্মসংস্থানে পর্যটনের অবদান প্রায় 2%। ভারতের জিডিপিতে পর্যটনের অবদান প্রায় 6%, নেপালের 8%, শ্রীলঙ্কার 13% এবং ভুটানে 15%। অর্থনীতির টেকসই উন্নয়নে পর্যটনের গুরুত্ব অপরিসীম এবং এই সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার। আপনি জানেন যে অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় সব কিছুতেই কিন্তু পর্যটন একটা ব্যাপক ভূমিকা পালন করে থাকে এবং পর্যটনের এই ভূমিকাটা হচ্ছে একেবারে ডাইরেক্ট। আপনি যখন নিরাপদ শান্তিপূর্ণ পর্যটনকে আপনি তৈরি করতে পারবেন ওই রকম একটা এনভায়রনমেন্ট, সেখানে কিন্তু আপনার এই অর্থনৈতিক বিষয়টাও আপনার চলে আসবে। অর্থনীতিতে যেমন কন্ট্রিবিউট করতে পারবে, তেমন করে একইভাবে আপনার পাশাপাশি কর্মসংস্থান তৈরি করতে। পর্যটন শিল্পের বিকাশে নানা পরিকল্পনার কথা জানালেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব। বাংলাদেশ কিন্তু পর্যটনের একটা অপার একটা প্রাকৃতিক সৌন্দর্য বলেন, একটা পর্যটন গন্তব্য, একটা হাব। পর্যটনের উপরে একটা মাস্টার প্ল্যান, এটা চূড়ান্তকরণের প্রক্রিয়ায় আছে। এই চূড়ান্তকরণ প্রক্রিয়াটা যখন হবে, এটার উপরে একটা অ্যাকশন প্ল্যান করে যখন বিনিয়োগ ওইটাতে করা হবে, অবশ্যই এটা ডেফিনেটলি অগ্রযাত্রার মধ্যে এটা একটা ভালো ভূমিকা রাখবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে পর্যটন শিল্পের দ্রুত বিকাশ দেখতে চান সংশ্লিষ্টরা। রাজীব জামান, 21 টেলিভিশন, ঢাকা। প্রভাব খাটিয়ে সিডিএর শতাধিক প্লট হাতিয়ে নিয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের এমপি, মন্ত্রী, নেতারা। অনিয়মকে নিয়ম বানিয়ে নিজের আত্মীয় স্বজন, ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীদের নামেও প্লট বাগিয়ে নেন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম। চট্টগ্রাম থেকে সিডিএর অনিয়ম, দুর্নীতি আর প্লট কেলেঙ্কারি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান ফেরদৌস। ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। 2004 সালের নগরীর কুয়াইশ ও চাঁদগাঁও মৌজায় 170 একর জমিতে গড়ে তোলা হয় অনন্যা আবাসিক এলাকা নামে নতুন আবাসন প্রকল্প। প্রকল্পের নকশা ও লেআউট অনুযায়ী 2008 সালের জুলাইতে 1733টি প্লট বরাদ্দ দেওয়া হয় লটারির মাধ্যমে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর রাজনৈতিক বিবেচনায় দলের নগর শাখার কোষাধ্যক্ষ আব্দুস সালামকে নিয়োগ দেওয়া হয় সিডিএর চেয়ারম্যান হিসেবে। এরপরেই শুরু হয় অনন্যা আবাসিক এলাকায় সরকারি জমির হরিলুট।
সিডিএর প্লট হরিলুটে বিভিন্ন আবাসিক এলাকার লেআউট ও নকশায় আনা হয় পরিবর্তন, ভরাট করা হয় পুকুরসহ খেলার মাঠ। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও সিডিএর চেয়ারম্যান আব্দুস সালামের মালিকানায় আবাসিক এলাকায় গড়ে তোলা হয় বাণিজ্যিক হাসপাতাল। লেআউট পরিবর্তন করে ওয়ার নিজাম রোড আবাসিক এলাকায় সিডিএর চেয়ারম্যান নিজেই গড়ে তোলেন বাণিজ্যিক ভবন। সিডিএ আসলে কিছু করতে পারবে না কিংবা সিডিএকে ম্যানেজ করা যাবে, এই ধারণা থেকেই কেউ কিন্তু আইন অনুযায়ী ভবনগুলো নির্মাণ করছে না। এদিকে সিডিএর ৩৮৪তম বোর্ড সভায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অনুগত কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ দেওয়া হয় ৫০টি প্লট। নীতিমালা তোয়াক্কা না করে ৬ বছর আগের জমির মূল্য দেখিয়ে ২০১৩ সালের ৯ অক্টোবর সিডিএর ৪০৫তম বোর্ড সভায় মন্ত্রী, এমপি, দলের নেতা পাতি নেতাদের দেওয়া হয় ৬০টি প্লট। আমাদের প্ল্যানটা ছিল যে সেখানে আমরা ওপেন স্পেস করব, এখানে হাঁটবো, মানুষ হাঁটার জায়গা থাকবে, খেলার মাঠ থাকবে, থাকবে, কিন্তু ওইটা ভরাট করে পুকুর ভরাট করে এখানে কিন্তু প্লট বাণিজ্য করা হয়েছে। যেসব মন্ত্রী এমপিদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয় তারা হলেন সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দিলীপ বড়ুয়া, ডাক্তার আফসারুল আমিন, আনিসুল ইসলাম মাহমুদ, দীপঙ্কর তালুকদার, নুরুল ইসলাম বিএসসি, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, বীর বাহাদুর ঐশী সিং, সাবেক হুইপ শামসুল হক চৌধুরী, সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, এবিএম আবুল কাশেম, এমপি লতিফ, মাইনুদ্দিন খান বাদল, জামনারা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য একে আজাদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাহাতাব উদ্দিন চৌধুরী, মুসলিম উদ্দিন আহমেদ সহ আওয়ামীপন্থী বিভিন্ন পেশাজীবীরা। আরও ২ দফায় সিডিএর বোর্ড সদস্য যুবলীগ নেতা কেবিএম শাহজাহান ও জসিমউদ্দিন শাহ, সিডিএর চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী তারেক গনির মা জাকিয়া বেগম, পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের জনসংযোগ কর্মকর্তা সেতু বড়ুয়াকে গোপনে প্লট বরাদ্দ দেন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম। প্লট কেলেঙ্কারিতে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি নগরবাসীর। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। সাপ্তাহিক ছুটির দিনেও কর্মমুখর আশুলিয়া শিল্পাঞ্চল। গেল কয়েকদিনের কারখানা শ্রমিকদের আন্দোলন ঘিরে বন্ধ ছিল আশুলিয়ার বেশ কিছু কারখানা। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় বন্ধ থাকা সময়ের ক্ষতি পুষিয়ে নিতে বেশ কিছু কারখানা খোলা রেখেছেন মালিকরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল থেকে শ্রমিকরা কারখানাগুলোয় আসতে শুরু করে, কাজ শুরু করে পুরোদমে। বেশ কিছুদিন ধরে নানান দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করে আসছিল। তাদের 18 দফা দাবি মেনে নেওয়ার পর কাজে যোগ দেয় তারা। আমাদের অস্তিত্ব নিয়ে সমস্যা, 22-23 দিন বন্ধ পরে ফ্যাক্টরি তো আর অস্তিত্ব থাকে না। এটা তো এবার একটা সুইসাইডাল ঘটনা ঘটছে। সবই ঠিক আছে এখন, আজকে সহ মানে সবাই মোটামুটি যারা ক্ষতিগ্রস্ত তারা সবাই শুক্রবারে কাজ করে আমরা কাজটাকে আগায় নিয়ে যাচ্ছি। দাবি দেওয়া নিয়ে আন্দোলন করলেও সবসময় কাজ করতে চায় বলে জানান শ্রমিকরা। মালিক পক্ষ থেকে বলছে শিটম্যানের কারণে ফ্যাক্টরি খোলা থাকবে, এই জন্য আমরাও আসছি কাজ করতে, যেন মালিক যেন পোষায় নিতে পারে। আমরা ওয়ার্কার ইচ্ছাকৃত বাসে আসছি, কাজে যোগ দিয়েছি যেন শিটম্যানের প্রবলেমটা না হয়। গার্মেন্টস বন্ধ ছিল তো, এই জন্য আজকে শুক্রবার ছুটির জন্য আমরা কাজ করছি। শ্রমিকরা যে দাবি দেওয়া বা কর্মবিরতি পালন করলেও আসলে সবসময় শ্রমিকরা কাজ করতে চায় এবং কর্মমুখী থাকে, যার কারণেই কিন্তু আজকে ছুটির দিনেও তারা কারখানায় কর্মরত আছে এবং তারা তাদের কাজ প্রোডাকশন দিয়ে যাচ্ছে। কারখানাগুলো শান্তিপূর্ণ রাখতে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। সুন্দরবনকে ঘিরে বাংলাদেশে পর্যটন শিল্পের রয়েছে অপার সম্ভাবনা, কিন্তু সঠিক পরিকল্পনা ও বন বিভাগ সহ পর্যটন শিল্পের সাথে জড়িতদের সমন্বিত পরিকল্পনার অভাবে বারবার হোঁচট খাচ্ছে সুন্দরবনের পর্যটন শিল্প। ফলে দক্ষিণাঞ্চলে ব্যাহত হচ্ছে পর্যটন কেন্দ্রিক অর্থনীতি ও সামাজিক উন্নয়ন। মোংলা প্রতিনিধি আবুল হাসান ও বাগেরহাট প্রতিনিধি মইনুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জীববৈচিত্র্যের প্রাচুর্যে সুন্দরবন অন্যান্য পর্যটন স্পটগুলো থেকে অনেকটাই আলাদা। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ এই বন পেয়েছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি। রয়্যাল বেঙ্গল টাইগার আর নানা ধরনের পাখি, চিত্রাল হরিণ, কুমির, ডলফিন সহ অসংখ্য প্রজাতির প্রাণী বিচরণ ক্ষেত্র এই বন বারবার আকর্ষণ করে দেশ বিদেশের পর্যটকদের। তবে সুন্দরবনের পর্যটন এলাকাগুলোতে এখনো হয়নি পর্যটক বান্ধব অবকাঠামো, আর ইকো ট্যুরিজমের অনুমতি পেতে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ হবে বা সুযোগ বৃদ্ধি পাবে, তবে বনের সুরক্ষা নিশ্চিত করতে হবে
এবং সুন্দরবন ভ্রমণের নীতিমালা কঠোরভাবে পালন করতে হবে। সুন্দরবনের আশেপাশে যে গ্রামগুলি আছে সেইগুলোকে ইকো ভিলেজ ট্যুরিজম সেন্টারে পরিণত করতে হবে। বন বিভাগ বলছে 2014 সালে ভ্রমণ নীতিমালা তৈরি হয়েছে। এর আলোকে নতুন পর্যটন স্পট বাড়ানো হচ্ছে। আমাদের যে আগে 7টা টুরিস্ট স্পট ছিল সেটাকে আরো 4টা বৃদ্ধি করে এখন 11টা করা হয়েছে এবং সেখানে প্রচুর কাজ হচ্ছে এবং পর্যটক সেখানেও যাচ্ছে। ইকো ট্যুরিজমের জন্য দক্ষ মানব সম্পদ তৈরিতে গুরুত্ব দিচ্ছে বন বিভাগ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। শিশুদের হামাগুড়ি দিয়ে শেষ হলো শাইনেক্স সেরা হামাগুড়িয়ান সিজন 2 এর মূল পর্বের আয়োজন। রাজধানী উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সারা দেশ থেকে শতাধিক অভিভাবক ফেসবুক পেজের মাধ্যমে নিবন্ধন করেন। সকল তথ্য শিশুদের হামাগুড়ির ভিডিও যাচাই বাছাই করে সেরা 30 জন হামাগুড়িয়ানকে নির্বাচিত করা হয় মূল পর্বের জন্য। হামাগুড়ি প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে উপহার তুলে দেন এসআই কনজিউমার ব্র্যান্ডসের কর্মকর্তারা। গত কয়েক সপ্তাহে বিভিন্ন ধরনের সবজির দাম কমলেও টানা বৃষ্টির কারণে সেটা এখনো বাড়তির দিকে। তবে গরু ও খাসির মাংস এবং ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ব্রয়লার মুরগি সাধারণ মানুষের পরিচিত আমিষ, তবে দাম বেড়ে যাওয়ায় এখন তা অনেকটাই নাগালের বাইরে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় 60 টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। আজকে পাকিস্তানি সোনালী বিক্রি করতেছি 250 থেকে 260 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 185 থেকে 190 টাকা, দেশি মুরগি বিক্রি করতেছি 520 টাকা। বেড়েছে সব ধরনের সবজির দাম। যেখানে গত সপ্তাহে সব সবজির দর ছিল 60 টাকা, আজ সেখানে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। বেড়েছে আদা, রসুন, পেঁয়াজ ও আলুর দামও। খুচরায় 10 টাকা পর্যন্ত বেশি বিক্রি হচ্ছে। বটবড়ি 80 টাকা 90 টাকা, শসা 80, দুন্দুল 70 টাকা, বেগুন 80 টাকা। লাউ অবশ্য ভালো মানের লাউ কিনতে গেলে একটু বেশি না, এরা 120 টাকা একটা লাউ। বেগুনের দাম যেটা ছিল 100 টাকার মধ্যে এখন এটা 130 টাকা 120 টাকা। বন্যা নাই, ওই জন্য বৃষ্টি নেই, তারপর দেখবেন যে 80 টাকা 120 টাকা 100 টাকার সবজি। ইলিশের বাজারও উত্তাপ। 1 কেজি ইলিশের দাম হাঁকানো হচ্ছে 1600 থেকে 1700 টাকা পর্যন্ত এবং প্রায় সকল মাছের দাম 5 টাকা থেকে 10 টাকা বেশি। এখন ইলিশ মাছ বর্তমান চলতেছে 1 কেজিটা 1700-1800, 1 কেজি প্লাস যেটা 200 300 400 এগুলো চলতেছে 2000। কাজকি মাছ 400 টাকা কেজি, সাবিলে মাছ 450, পোয়া মাছ বেচাছি 450 টাকা কেজি। ইলিশের দিকে একটু তাকাতে ভয় লাগে, ঠিক আছে আপাতত এখন ইলিশটা, তারপর ট্রাই করবো, দেখা যাক কি হয়। 2 দিনের ব্যবধানে বেড়েছে চিনির দামও, ছোলার দামও বাড়তি। চিনি যেমন পরশুদিন আমরা বেশি 120 টাকা আমাদের কিনা ছিল, আমরা 125 টাকা বিক্রি করছি। আমাদের কালকে কিনেছে 125 টাকা 20 পয়সা কিনা, আমরা 130 টাকা প্রতি কেজি চিনিতে 5 টাকা করে কেজিতে বাইরে গেছে মাত্র 2 দিনকার ব্যবধান। গরু ও খাসির মাংস এবং ডিমের দাম অপরিবর্তিত। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছাত্র জনতার আন্দোলনকে বিশ্বমঞ্চে তুলে ধরলেন ডক্টর ইউনূস, নতুন বাংলাদেশের সাথে থাকার আহ্বান। সংস্কার কাজ দ্রুত শেষ করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার দাবি মির্জা ফখরুলের। দেশের বাজারের চেয়ে কম দামে ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ, ক্ষুব্ধ সাধারণ মানুষ। শাহজালালের 3rd টার্মিনাল চালু হতে লাগবে 6 মাস, নির্মাণ শেষ না করে উদ্বোধন প্রতারণা। বিতর্কে ভরা সাকিবের ক্যারিয়ার, অবসরের ঘোষণায় নেই তেমন প্রতিক্রিয়া। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 12টা 55 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।
টিভি।